আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তোমাদের দিনগুলো খুব সুন্দর কাটছে এবং তোমাদের সাথে সাথে তোমাদের পড়াশোনার খুব ভালোভাবে চলছে এবং তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছ। আজকের আমাদের যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, তার যে আমাদের সিলেবাসে রয়েছে তার যে তৃতীয় নাটক অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট, সেটা সম্পর্কে আজকে আমরা জানব এবং তার আমরা সারসংক্ষেপ অর্থাৎ সামারি আমরা সেই নিয়ে আলোচনা করব। এই ভিডিওটাও আমাদের দুটো পার্টে আসবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো এবং ধীরে ধীরে আমরা সেই বিষয় সম্পর্কে পড়ব। তো এই যে আমাদের বিখ্যাত নাটক রোম্যান্টিক কমেডি অ্যাজ ইউ লাইক ইট, এটা কি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা রোম্যান্টিক কমেডি। রোম্যান্টিক কমেডি অর্থাৎ কি, যেখানে একটু আমাদের মধুর মধুর প্রেম রয়েছে, প্রেম থাকবে, তার সাথে সাথে কি থাকবে, আমাদের কমেডিও থাকবে, যেটা দেখে আমরা একটু হাসবো। বুঝতে পেরেছ? এটাকে আমরা কি বলি? রোম্যান্টিক কমেডি বলি। এই গল্পটার যে মূল প্রেক্ষাপট অর্থাৎ এই যে আমরা নাটকটা পড়তে চলেছি, যেটা আমাদের বইয়ে গল্পের আকারে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, তার যে মূল প্রেক্ষাপট, একটা ফোন কল চলে এসেছিলো। আচ্ছা, তা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই গল্পের যে মূল প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা হচ্ছে ফ্রান্সকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? ফ্রান্সকে কেন্দ্র করে। আগের যে আমরা গল্প দুটো পড়েছি, যেমন ম্যাকবেথ গল্পে আমরা কি দেখতে পেরেছি? ম্যাকবেথ গল্পটার প্রধান কেন্দ্রবিন্দু কোথায় ছিল? স্কটল্যান্ড। ওথেলোর মূল কেন্দ্রবিন্দু কোথায় ছিল? ভেনিস শহর। ঠিক তেমনই অ্যাজ ইউ লাইক ইটের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ফ্রান্স। এই যে ফ্রান্স প্রদেশটা, পুরো যে অঞ্চলটা রয়েছে, সেটা বিভিন্ন ভাগে বিভক্ত রয়েছে এবং সেখানে কে রয়েছে? সেখানকার শাসনাধীন অর্থাৎ যে শাসন করে অর্থাৎ ডিউক, তাদের অঞ্চলের বিভিন্ন যারা শাসন করে তার শাসনকর্তাকে আমরা কি বলি? ডিউক বলি। এখানে আমরা দুটি ডিউকের গল্প পাবো। কটা ডিউকের গল্প? দুটি ডিউকের গল্প পাবো এবং যেই ডিউকটা আইনসম্মতভাবে সে রাজ্যের শাসনের অধীনে রয়েছে, সেই ডিউকটাকে তার ভাইয়ের নাম হচ্ছে ডিউক ফ্রেডরিক। সেই ডিউক ফ্রেডরিক তার আইনসম্মত যে ওখানে ডিউক রয়েছে অর্থাৎ তার নিজের দাদাকে কী করবে? সে সিংহাসনচ্যুত করে সে জোরপূর্বক কী করবে? সে পুরো রাজ্যের অর্থাৎ পুরো অঞ্চলটার সে দখল নিয়ে নেবে। কে দখল নেবে? ডিউক ফ্রেডরিক অর্থাৎ আমাদের যে আইনসম্মত ডিউক, সেই ডিউকের ছোট ভাই। এবং যে বড় ডিউক অর্থাৎ ব্যানিস্ট ডিউক, যে এখন জঙ্গলে নির্বাসিত হয়ে রয়েছে, তাকে জঙ্গল একটা ফরেস্ট অর্থাৎ ফরেস্ট অফ আর্ডেনে তাকে সেখানে নির্বাসিত করে দেয় এবং সেখানে আমাদের যে আইনসম্মত ডিউক অর্থাৎ ব্যানিস্ট ডিউক, সে তার ফলোয়ার্স, তার সঙ্গী সাথী, তার অনুগামীদের নিয়ে সেখানে বসবাস করতে থাকে। আমরা অপরদিকে জানতে পারি এই যে নির্বাসিত ডিউক অর্থাৎ ব্যানিস্ট ডিউক, তার একজন কন্যা সন্তান রয়েছে, তার একজন ডটার রয়েছে। তার ডটারের নাম হচ্ছে রোজালিন্ড। কী নাম? রোজালিন্ড। অপর প্রান্তে আমরা দেখতে পাই যে ডিউক ফ্রেডরিক অর্থাৎ যে জোরপূর্বক দখল করে নিয়েছে আইনসম্মত ডিউকটা অর্থাৎ ব্যানিস্ট ডিউকের পুরো রাজ্য দখল অর্থাৎ তার নিজের ভাই, তারও একজন মেয়ে রয়েছে। তার মেয়ের নাম হচ্ছে সিলিয়া। কী নাম? সিলিয়া। আবার যখন তার দাদাকে অর্থাৎ ব্যানিস্ট ডিউককে নির্বাসিত করা হয়, তখন রোজালিনকেও তার সঙ্গে ব্যানিস্ট করে দেওয়া হয়, মানে সেও যেন চলে যায়। কোথায় চলে যায়? সে যেন তার বাবার সঙ্গে নির্বাসিত থাকে। কিন্তু সিলিয়া আর রোজালিন যেহেতু ওরা কী ছিল? কাজিন সিস্টার্স অর্থাৎ কাকুর মেয়ে, জেঠুর মেয়ে আমাদের ভাষায় বলতে গেলে, সুতরাং তাদের মধ্যে এক অপূর্ব সম্পর্ক ছিল, তারা একে অপরকে খুব ভালোবাসত। তাই সিলিয়া রোজালিনকে যেতে দেয়নি তার বাবার সঙ্গে, তার সঙ্গেই তার রাজ্যে, তার ডিউকডমে, তার কিংডমে রেখে দেয়। আমরা অন্যদিকে জানতে পারি যে আমাদের ব্যানিস্ট ডিউক সে ফরেস্ট অফ আর্ডেনে খুব কষ্টের সঙ্গে, কিন্তু আমাদের ব্যানিস্ট ডিউক সেটাই খুব সুন্দরভাবে তার নিজের মতন করে সে জীবনযাপন করতে থাকে। কোথায়? সেই ফরেস্ট অফ আর্ডেনে।
এবং সেখানে সে দিন যাপন করতে থাকে। কেমনভাবে আমরা এখানে একটা উল্লেখ পাই, সে সেখানে ইংল্যান্ডের যে রবিন হুড রয়েছে সেরকমভাবে সে এই ফরেস্ট অফ আর্ডেনে দিন যাপন করতে থাকে। এইভাবে দিন চলে যায়। রোজালিনের তার বাবার কথা অনেক সময় মনে পড়ে, কিন্তু সেই সময় সিলিয়া তার বোন তাকে বিভিন্ন রকমভাবে সান্ত্বনা দেয়, তাকে বোঝায় এবং তার কাছে রাখে, তার মন জয় করার চেষ্টা করে যাতে সে তার বাবার কথা না মনে করতে পারে, যাতে সেখানে থাকতে পারে। যেহেতু সে একজন মেয়ে, কষ্ট করে সে জঙ্গলে থাকবে, তার জন্য বিভিন্ন রকমভাবে তাকে সিলিয়া বোঝায় এবং তার কাছে রাখে। আমরা দেখতে পাই একদিন হঠাৎ করে যখন সিলিয়া আর রোজালিন নিজের ঘরের মধ্যে বসে আলাপ আলোচনা করছিল এবং সিলিয়া বিভিন্ন রকমভাবে রোজালিনের মন ভালো করার চেষ্টা করছিল, একজন দূত অর্থাৎ ডিউক ফেডরিকের দূত এসে জানায়, মেসেঞ্জার এসে জানায় যে তাদের রাজ্যে একটা রেসলিং ম্যাচ অর্থাৎ মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে এবং সেই মল্লযুদ্ধ তারা যদি মনে করে তারা সেখানে দেখতে যেতে পারে। সিলিয়া তখন ভাবে হয়তো এই মল্লযুদ্ধ দেখতে গিয়ে রোজালিনের মনটা একটু ভালো হবে, সুতরাং সে রাজি হয় এবং সে বলে সে সেই মল্লযুদ্ধ দেখতে যাবে এবং রোজালিনও সেখানে সে দেখতে যাবে। বুঝতে পেরেছো সবাই তাহলে গল্পের প্লটটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? এরপরে আমরা দেখতে পাই সেখানে যখন তারা মল্লযুদ্ধে উপস্থিত হয়, সেখানে দেখতে পাই একজন প্র্যাকটিসড রেসলার অর্থাৎ যে মল্লযুদ্ধ সম্পর্কে ওয়াকিবহল, অর্থাৎ সে জানে কীভাবে যুদ্ধ করতে হয়, একজন এক্সপিরিয়েন্সড রেসলার। তার সঙ্গে একজন অর্থাৎ তার অপোজিটে রয়েছে একজনকে ইনএক্সপিরিয়েন্সড রেসলার, অর্থাৎ যে মল্লযুদ্ধ সম্পর্কে কিছু জানেই না, অর্থাৎ কীভাবে মল্লযুদ্ধ করতে হয়, কীভাবে লড়াইটা করতে হয়, তার সঙ্গে যুদ্ধ। তখন ডিউক ফেডরিক রোজালিন্ড এবং তার নিজের মেয়ে সিলিয়াকে গিয়ে বলে সে যেন সেই যুবককে, ইয়ং রেসলারকে গিয়ে বোঝায় যে ইনএক্সপিরিয়েন্সড রেসলার সে যেন এই যুদ্ধ থেকে সরে দাঁড়ায়। বুঝতে পেরেছো সবাই? ডিউক ফেডরিক চাইছে সে যেন যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, কারণ এরকম যুদ্ধ যদি সংগঠিত হয় তাহলে হয়তো যুদ্ধটার কোনো মজাই আসবে না ভালো করে, অর্থাৎ 1-2 মিনিটের মধ্যে যুদ্ধটা শেষ হয়ে যাবে। যে এক্সপিরিয়েন্স রেসলার সে তো তাকে মেরেই ফেলবে কিছুক্ষণের মধ্যে। বুঝতে পেরেছো? সুতরাং সিলিয়া এবং রোজালিন যায় তাকে বোঝানোর জন্য। সিলিয়া তাকে বিভিন্ন রকমভাবে বোঝায় এবং রোজালিনও তাকে গিয়ে বোঝায় যে দেখুন আপনি ইনএক্সপিরিয়েন্সড, আপনি যদি যুদ্ধ করতে যান তাহলে হয়তো আপনাকে এই এক্সপিরিয়েন্সড রেসলারটা উপকার করে দেবে, অর্থাৎ আপনাকে হয়তো মেরে ফেলতে পারে। তখন আমাদের যে ইয়ং রেসলার সে জানায় সে যুদ্ধ করবে এবং সে যুদ্ধ করতে প্রস্তুত, কারণ তার মৃত্যুকে দেখে কোনো ভয় নাই, কারণ তার এই পৃথিবীতে কেউ নেই, সে এই পৃথিবীর একটা বোঝ হয়ে আছে। সে যদি মারা যায় তাহলে হয়তো পৃথিবীর একটা জায়গা, একটা প্লেস ভ্যাকেন্ট হয়ে যাবে। ভ্যাকেন্ট অর্থাৎ খালি হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে গল্পটা কী হচ্ছে এবার? তখন রোজালিনের তার এই যে অবস্থা, সে জানায় যে তার পৃথিবীতে কেউ নেই এবং সে মরে গেলেও তার কোনো দুঃখ নাই, তার জন্য কেউ কান্নাকাটি করার নাই, সুতরাং তার প্রতি একটু মায়া চলে আসে। অপরদিকে ছেলেদের মন, সেই ইয়ং রেসলার সে কী বলে, না মেয়েগুলো আমাকে এরকম বলছে, সুতরাং সে কী করে, সে আরও তৎপর হয়ে যায়। কী হয়ে যায় যে আমি যুদ্ধ করবই। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই মল্লযুদ্ধ শুরু হয় এবং মল্লযুদ্ধ শুরু হয়ে আমাদের যে ইয়ং রেসলার, যে ইনএক্সপিরিয়েন্স রেসলার, সে সেই যুদ্ধে যে এক্সপিরিয়েন্স রেসলার ছিল তাকে ডিফিট করে দেয়, অর্থাৎ তাকে পরাজিত করে দেয়। তাহলে বুঝতে পারছো যে আমাদের গল্পের যে নায়িকা ছিল অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়া দুজনকে কেন্দ্র করে যে গল্পটা হচ্ছে, এবং যে ইয়ং রেসলার সে মেয়েদের কাছে পরাজিত হবে না, অর্থাৎ মেয়েদের কথা, অর্থাৎ তার খারাপ লেগেছে যে মেয়েরা আমাকে এরকমভাবে বলছে, সুতরাং আমাকে যুদ্ধটা জিততেই হবে। সুতরাং আমরা দেখতে পাই যে যুদ্ধটা শেষ পর্যন্ত আমাদের যে ইয়ং রেসলার সে জিতে গেছে। এবার ডিউক ফেডরিক এটা দেখে খুব খুশি হয়। ডিউক ফেডরিক তার কাছে যায় এবং তার কাছে গিয়ে জানতে চায় যে তার নাম কি এবং সে কোথা থেকে এসেছে। তখন জানাই যে তার নাম হচ্ছে কি অরল্যান্ডো। তাহলে আমাদের গল্পের যে নায়ক ইয়ং রেসলার তার নাম কি পেলাম, তার নাম হচ্ছে অরল্যান্ডো। কেমনই নামগুলো না, অরল্যান্ডো, সিলিয়া, রোজালিন্ড।
কিছুক্ষণ পরে দেখি আমরা রোজালিন্ড এবং সিলিয়া তাকে কংগ্র্যাচুলেশন জানার জন্য আসে এবং কী করে, রোজালিন্ড তার একটা নিজের যে সোনার চেন ছিল সেই চেনটা উপহার স্বরূপ দেয় কাকে, অরল্যান্ডোকে, এবং সে অরল্যান্ডোর প্রেমে পড়ে যায়। বুঝতে পেরেছো তাহলে? তাহলে কে কার প্রেমে পড়লো? রোজালিন্ড প্রেমে পড়লো কার? অরল্যান্ডোর। ভালো করে মনে রাখবে এটা, তাকে ভালো লাগলো এবং ভালো লেগে তার ওইখানেই প্রেমে পড়ে গেল। অন্যদিকে আমরা জানতে পারি কি, যে ডিউক ফেডরিক তার নাম জিজ্ঞাসা করলো, ফেডরিক যে কী তার নাম, সে বললো তার নাম অরল্যান্ডো। তার বাবাকে সে জানায় তার বাবার নাম হচ্ছে রোল্যান্ড ডি বয়েজ, রোল্যান্ড ডি বয়েজ। তখন ডিউক ফেডরিক হতবাক হয়ে যায় এবং দুঃখ পায়। তার কারণ কি? তার কারণ আমরা জানতে পারি এই যে রোল্যান্ড ডি বয়েজ, সে হচ্ছে তারই দাদা অর্থাৎ ব্যানিশ ডিউকের খুব কাছের একজন বন্ধু। সে এখন এই পৃথিবীতে আর বেঁচে নেই, সে এখন মারা গেছে, সেই পৃথিবীতে আর বেঁচে নেই। এই কথাটা শুনে তার মন খারাপ হয় এবং সে বলে, ইস, তুমি যদি অন্য কারো সন্তান হতে তাহলে হয়তো আমার খুব ভালো লাগতো। তখন আমরা অপোজিট দিকে জানতে পারি যে রোজালিন খুব খুশি হয়, কারণ রোজালিন জানতে পারে যে এটা তার বাবার খুব কাছের একজন প্রিয় বন্ধুর সন্তান, তার ছেলে অরল্যান্ডো। বুঝতে পারলে সবাই? এর মধ্যে গল্পের একটু টুইস্ট হয়ে নিয়ে যায়, এই গল্পের একটা নতুন টার্ন আসে। কেমন টার্ন? কিছু দিন পরে আমরা জানতে পারি ডিউক ফেডরিক রেগে মেগে এসে রোজালিন্ড এবং সিলিয়ার ঘরে ঢোকে এবং রোজালিন্ডকে বলে যে তোমাকে আর এই রাজ্যে, এই ডিউকডোমে, এই কিংডমে থাকতে দেওয়া হবে না, তুমিও চলে যাও এবং তোমার বাবার সাথে সেই ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে থাকো। এই কথাটা শুনে সিলিয়ার তো মন খারাপ হয়ে যায়। সিলিয়া তার বাবাকে বিভিন্ন রকমভাবে বোঝাতে চেষ্টা করে যে বাবা না, এরকম করা উচিত হবে না, সে কোথায় থাকবে। কিন্তু আমাদের যে ডিউক ফেডরিক, সে একদম তার কথাই অনড় হয়ে থাকে যে না, হয়তো তুমি এখন বুঝতে পারছো না। কারণ কি? কারণ বলছে তার রাজ্যবাসী সবাই করুণা দেখাচ্ছে, সবাই ভালো ভালো সুনাম করছে, কার? রোজালিনের। সিলিয়ার করছে না। তখন ডিউক ফেডরিক বোঝায় রোজালিন যদি চলে যায় তখন এ রাজ্য হয়তো তোমারও নাম গান করবে, তোমারও সুনাম করবে, তুমি সেটা বুঝতে পারছো না। কিন্তু সিলিয়া তার বোনকে খুব ভালোবাসে। সিলিয়া বলে না, সে কী করবে না, সে রোজালিনকে যেতে দেবে না, এবং যদি যেতেই হয় তাহলে আমি আর রোজালিন দুজন মিলে আমরা জঙ্গলে চলে যাব। এবং শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাই, রোজালিন্ড এবং সিলিয়া দুজন মিলেই সেই জঙ্গলের উদ্দেশ্য যায় এবং রাজা তার কথার ওপর অনড় থাকে যে রোজালিন্ডকে আর এই রাজ্যে থাকতে দেওয়া হবে না। বুঝতে পেরেছো তোমরা সবাই? এবার জঙ্গলে যাওয়ার প্রস্তুতি শুরু করে কে? রোজালিন্ড আর সিলিয়া। কিন্তু তারা যদি এইভাবে যায়, তারা হচ্ছে রাজকুমারী, তাই তো? এরকমভাবে যদি তারা যায় জঙ্গলে, তাহলে তো সবার চোখে পড়বে। জঙ্গলে তো অনেক ডাকাত থাকে, দস্যু থাকে, তাদের চোখে পড়ে যাবে, তারাকে কিডন্যাপ করে নিতে পারে, তাদের সঙ্গে বিভিন্ন খারাপ ব্যবহার করতে পারে। তাই তারা ভাবে তারা এই যে অ্যাটায়ার রয়েছে, তাদের যে বস্ত্র রয়েছে, সেই পরিধান তারা পরিবর্তন করবে। তারা অন্যরকমভাবে অন্য বেশে ডিসগাইজ নিয়ে, অর্থাৎ ছদ্মবেশে তারা জঙ্গলে যাবে। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি রোজালিন এবং সিলিয়ার মধ্যে কথাবার্তা হয় এবং রোজালিন জানায় যেহেতু সে বড় এবং সে একটু বেশ হৃষ্টপুষ্ট শরীরের, তাই সে বলে যে সে একজন কান্ট্রি ল্যাড, অর্থাৎ একজন গ্রাম্য বালকের ছদ্মবেশ নেবে, অর্থাৎ ছেলের ছদ্মবেশ নেবে, একজন বালকের ছদ্মবেশ নেবে, এবং সিলিয়া একজন গ্রাম্য মেয়ের ছদ্মবেশ নেবে, অর্থাৎ কান্ট্রি ল্যাসের ছদ্মবেশ, যে ছদ্ম পরিচয়, তাদের যে গোপনতা অবলম্বন করবে, সেরকমভাবে তারা প্রস্তুত হয়। আমরা জানতে পারি যে রোজালিন যে ছদ্মবেশটা নিয়েছে, সেই ছদ্মবেশটা হচ্ছে একজন গ্রাম্য বালক যার নাম হচ্ছে গ্যানিমিড। কী নাম? যার নাম হচ্ছে গ্যানিমিড। এবং সিলিয়া যে ছদ্মবেশটা নেয়, একজন কান্ট্রি ল্যাস, তার ছদ্মবেশটার নাম হচ্ছে সিলিয়া। তাহলে রোজালিনের নাম কী হলো ছদ্মবেশে? গ্যানিমিড। অপরদিকে ছদ্মবেশের নাম হলো কার? সিলিয়ার? এলিয়ানা। বুঝতে পারলা? তাহলে সিলিয়ার ছদ্মবেশের নাম হচ্ছে এলিয়ানা এবং রোজালিনের ছদ্মবেশের নাম হচ্ছে গ্যানিমিড।
এইটুকু সবার ক্লিয়ার। এবার তারা কী করে, সঙ্গে কিছু তাদের টাকা পয়সা ও তাদের সোনার কিছু সামগ্রী নিয়ে তারা জঙ্গলের উদ্দেশ্যে অর্থাৎ ফরেস্ট অফ আর্ডেনে তারা বেরিয়ে পড়ে। কিন্তু এত বড় যে জঙ্গল, সেই এত বড় জঙ্গলে ঠিক কোথায় রয়েছে আমাদের ভ্যানিশড ডিউক অর্থাৎ বড় ডিউক, সে তো তারা জানে না। তাদের জঙ্গলের মধ্যে তারা বিভিন্ন পথ অতিক্রম করতে থাকে, অনেক পথ তারা যেতে থাকে। আমাদের যে গ্যানিমিড রয়েছে অর্থাৎ রোজালিন এগিয়ে নিয়ে যায় তার বোনকে সিলিয়াকে অর্থাৎ এলিয়ানাকে সেই জঙ্গলের মধ্যে দিয়ে। কিন্তু একটা সময় এত জঙ্গল পথ, এত দুর্গম পথ তারা অতিক্রম করেছে, এক সময় এলিয়ানা অর্থাৎ সিলিয়া ক্লান্ত হয়ে পড়ে। তখন সিলিয়া অর্থাৎ এলিয়ানা জানায় সে আর তার পথ কন্টিনিউ করতে পারছে না, অর্থাৎ সে একটু বিশ্রাম নিতে চায়, সে একটু জল পান করতে চায়, কিছু খেতে চায়, কিছু খাবার খেতে চায়। সে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেছে, হাংরি হয়ে গেছে। তখন গ্যানিমিড অর্থাৎ রোজালিন এদিক ওদিকে দেখতে থাকে কোথাও কিছু খাবারের সংগ্রহ উদ্দেশ্য, যদি খাবারের খোঁজ পাওয়া যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি একজন কান্ট্রিম্যান সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে এবং তাকে দাঁড় করায় এবং তাকে তারা আরতি জানায়, তাদের কথা জানায় যে তারা যদি কিছু খাবার পায়, যদি তার কাছে পায় তাহলে তাকে হয়তো সে টাকা দিয়ে সেই খাবারটা সংগ্রহ করবে। তখন সেই কান্ট্রিম্যানটা জানায় সে একজন হচ্ছে মেষপালক, তার এই জঙ্গলে একটা কটেজ রয়েছে, সেই কটেজটা তাহলে তারাকে সে বিক্রি করে দেবে এবং সেখানে সে থাকবে এবং সেখানে সে নিজের মতন করে জীবনযাপন করবে। সুতরাং আমাদের যে রোজালিন্ড এবং সিলিয়া সেটাকে তারা কিনে নেয় অর্থের বিনিময়ে এবং সেই কটেজে তারা দিন যাপন করতে থাকে। বুঝতে পেরেছ? এইখানে হচ্ছে গল্পের একটা প্লট। এই অবধি আমরা আজকের যে সারাংশ সেটা সম্পূর্ণ করছি। পরের দিন সেকেন্ড পার্টে আমাদের যে পরবর্তী গল্প, অর্থাৎ এরপরে কী হবে, ওরা তো জঙ্গলে পৌঁছে গেল, তারপরে ওইদিকে ওরল্যান্ডোর কী হলো, শেষ পর্যন্ত গল্পের পরিণতি কী হবে, কী হতে চলেছে সেটা আমরা জানতে পারি। রোম্যান্টিক, ওই যে রোম্যান্টিক কমেডি বললাম প্রথমে, অর্থাৎ রোম্যান্টিসিজম, ওই যে রোজালিন কার প্রেমে পড়ে গেল, ওরল্যান্ডোর প্রেমে পড়ে গেল। তাহলে এবার গল্প কোন দিকে যাবে? জঙ্গলের মধ্যে রোজালিন আর সিলিয়া চলে এসেছে ছদ্মবেশ নিয়ে, কিন্তু অপরদিকে ওরল্যান্ডোর তো আর খোঁজ নেই। তাহলে ওরল্যান্ডোর কী হতে চলেছে এবার, সেটা আমরা নেক্সট পার্টে জানবো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং ভিডিওকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি পারো তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও পড়তে পারে। চলো টাটা।